সো আজকের টপিক সাইকোলজি হচ্ছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, ঠিক আছে। সেখানে আমরা কি দেখব যে আমাদের বিহেভিয়ারের পার্সপেক্টিভে আমাদের হিউম্যান মাইন্ড, অবভিয়াসলি হিউম্যান মাইন্ড কীভাবে অ্যাক্ট করে, কীভাবে তার ওপর ডিপেন্ড করে আমাদের নেচার, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের অ্যাকশন। সো লেটস স্টার্ট. Firstly, the biology of behavior is a study of behavioral functions of nervous system, particularly of the brain. Nervous system দিয়ে আমাদের action, reaction, all the things of the body is working on. So, function of nervous system or the action of nervous system আমাদের জানতেই হবে. Many aspects of human behavior and mental functioning cannot be fully understood without some knowledge of the underlying biological process. আমি তো নার্ভাস সিস্টেমের ফাংশন জানছি, আমি জানছি তোমার বায়োলজিক্যাল বিহেভিয়ার, মানে আমার অর্গ্যানসের বিহেভিয়ার, আমার অর্গ্যানসের প্রতিবর্ত ক্রিয়া যেটাকে বলি আমরা অটোনমিক ফাংশন, সেগুলোর ক্ষেত্রে আমাদের সাইকোলজি কেন পড়তে হচ্ছে বা সাইকোলজির ক্ষেত্রে এগুলো কেন চলে আসছে, সেটাই পুরো ব্যাপারটা নিয়েই এই চ্যাপ্টারটা. সো চলো, সাইকোলজি বডি মাইন্ড রিলেশনশিপ মেন মানে ইস্যু, মানে মেন যে টপিক এটার, সেটা হচ্ছে বডি মাইন্ড রিলেশনশিপ. কি না, সাইকোলজি স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার ইনভলভিং বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড. দে আর ইন্টার রিলেটেড অ্যান্ড আপন উইথ ইচ আদার. বডি মাইন্ডের ওপর রিলেটেড, ইন্টার ডিপেন্ডেন্ট, মাইন্ড বডির ওপর ইন্ডিপেন্ডেন্ট. সেটার কীভাবে সেটা পরে আসছে দেখো. Body and mind are two aspects of living, dynamic and adjusting personality. Living কি না, অ্যাকশন করছি আমরা, ডাইনামিক, অ্যাকশন চেঞ্জ হচ্ছে, আমাদের সিচুয়েশনের পার্সপেক্টিভে অ্যাকশন চেঞ্জ হচ্ছে, রিয়াকশন দিচ্ছি আমরা, আমরা রিয়্যাক্ট করছি. আর আবার কি, অ্যাডজাস্টিং পার্সোনালিটি, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ পার্সোনালিটি ইন দ্য হিউম্যান বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি. Mind is regarded as a function of the body and does not exist in isolation. আমরা কোনো কাজে কিন্তু মাইন্ড যারা সমস্ত কাজ করছে সেগুলো কিন্তু মানে বডির ফাংশনের ওপর পুরোপুরি মাইন্ডের হাত আছে, ঠিক আছে. কোনো কাজেই আমরা মানে খুব আনকনশিয়াস মাইন্ড যাদের ছাড়া, সেই ব্যাপারটা ছাড়া আমরা কিন্তু মাইন্ডের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট. Body is represented by physical states and bodily functions. Nervous system and glands are an important part of our body. They are also responsible for ways of thinking, feeling and doing. যাবতীয় কাজ, আমাকে আলাদা করে আমি বলছি না যে কী কাজ আমরা করি আমাদের প্রতিনিয়ত হ্যাবিচুয়াল লাইফে, আমরা কী কাজ করি সেটা আমি আলাদা করে আমার বলার দরকারই নেই. যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া, তার মধ্যে বিভিন্ন মানুষের সাথে, সেগুলো তো নিজস্ব কাজ করি. তার মধ্যে নিজস্ব ওয়ার্ক প্লেসে, নিজের স্টুডেন্ট লাইফে বলো, যাই বলো, নিজের ফ্যামিলির মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ মানুষের সাথে ইন্টারাকশান, সেক্ষেত্রেও কী করে মানে ফাংশন করছে আমাদের মাইন্ডের ক্ষেত্রে, সেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয়. ইমোশনস আর এ কম্বিনেশন অফ বডিলি রেসপন্সেস অ্যান্ড মেন্টাল প্রসেসেস. While the body provides energy to fight or cope, mind contributes to the understanding and offers an explanation for one's own actions and that of others. Just as the body produces epinephrine to fight danger, ठीक है, the mind helps to decide whether it is needed or not. এপিনেফ্রিন প্রডিউস হচ্ছে, এটাই আমি বললাম যে ব্যাপারটাই পরে আসছি, কী করে বডি মাইন্ড রিলেশনশিপ আমাদের ওয়ার্ক করছে আমাদের ডেইলি হ্যাবিচুয়াল লাইফে. কি না, এপিনেফ্রিন ওয়ার্ক সিক্রেট হচ্ছে আমাদের, কে সিক্রেট করছে, পস্টেরিয়র পিটুইটারি. আচ্ছা, সে তো ফাইট অর ফ্লাইট, কোপ আপ করার জন্য ফাইট অর ফ্লাইট সিচুয়েশনে সে সিক্রেট হচ্ছে. বাট মাইন্ড ডিসাইড করবে যে এই মুহূর্তে তার দরকার, আমি ভয় পেয়ে আছি, ভয় পেয়ে কি আমি রিয়াকশান দেবো, ভয় পেয়ে কি আমি উঠে পালাবো, না আমি ওখানেই বসে মানে ওটাকে ওখানে বসেই আমি ওভারকাম করবো. আমি কাউকে পেটাবো ধরে, ঠিক আছে, কেউ আমাকে এক চড় মারলো, ঠিক আছে, তাকে আমি এক চড় মারবো, সে কিন্তু সিক্রেট হচ্ছে. আমাকে এক চড় যে মারলো তার ইয়েতে কিন্তু তার কোপ আপ মেকানিজমে কিন্তু আমার এপিনেফ্রিন সিক্রেট হলো, মানে কি অ্যাড্রিনালিন হরমোন সিক্রেট হলো, কিন্তু আমি কি তাকে এক চড় মারবো?
কি মারবো না? না, সে আমার খুব কাছের লোক, সে আমি তাকে যদি মারি, বা আমার মা আমাকে এক চড় মেরেছে, আমার কিন্তু রাগ হবে যে মা আমায় মারলো, কিন্তু মাকে কি আমি ঘুরিয়ে মারতে পারবো না। কিন্তু আমার যদি কোনো বন্ধু আমাকে খেলতে খেলতে মারে বা কিছু করে, বা কোনো অন্য লোক এসে কোনো উল্টো পাল্টা গায়ে হাত দিয়ে দেয়, আমি তো অবশ্যই তাকে ঘুরিয়ে আমার ডিফেন্স করবো না। সেক্ষেত্রে মাইন্ড এই কাজটা করে। এটা একটা একদম পারফেক্ট ছোট্ট একটা এক্সাম্পল ছিল, এটা খুবই বুঝতে সহজে। আচ্ছা, এবার আসি বাকিগুলো, যে এফেক্টস অফ বডিলি কন্ডিশনস অন মেন্টাল ফাংশনিং। ইনক্রিজ ব্লাড প্রেশার কজেস মেন্টাল এক্সাইটমেন্ট। যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা হালচাল কাজ করে, আমি একদম সহজ ভাষায় বলছি, মনের মধ্যে উত্তেজনা কাজ করে, একটা একটা ব্লাড প্রেশারটা কেন বাড়ে? টেনশনের জন্য বাড়ে। টেনশন করছি কোনো জিনিসটা, ব্লাড প্রেশার বেড়ে গেল, ঠিক আছে, প্রেশার বাড়ছে, প্রেশার হাই হচ্ছে, টেনশন ট্রিগার করছে ব্লাড প্রেশারকে, আর্টারিকে, ব্লাড প্রেশার হাই হচ্ছে, ঠিক আছে, ভেতরে আরও অনেক গা বা সিক্রেট হচ্ছে, সেগুলো ফিজিওলজিক্যাল ব্যাপার, সেগুলো পরে আসছি। কিন্তু টেনশন তো ট্রিগার করছে আমাকে এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে, ব্লাড প্রেশার বাড়ছে। আবার কোনো কারণে, ফিজিওলজিক্যাল কারণে না, এটা কোনো এক্সটার্নাল কারণে না, এমনি যদি ইন্টারনাল কোনো ফিজিওলজিক্যাল প্রসেসে আমার ব্লাড প্রেশার হাই হয়, সেক্ষেত্রে আমার মেন্টাল এক্সাইটমেন্ট বাড়ছে, মানে মেন্টাল এক্সাইটমেন্ট বাড়লে, মেন্টাল টেনশন বাড়লে, গ্রো করে স্ট্রেস বাড়লে আমার ব্লাড প্রেশার বাড়ছে। আবার ব্লাড প্রেশার বাড়ার কারণেও আমার মেন্টালি বলো বা ফিজিওলজিক্যালি একটা এক্সাইটমেন্ট দেখা দিচ্ছে। সিভিয়ার পেন রিডিউসেস দ্য অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট, অবভিয়াসলি কনসেন্ট্রেট হয়ে যায়। আচ্ছা, এই ছবিটা আমি দিয়ে দেবো তোমার ছবি তুলে, এটা খুব মেন বডি মাইন্ড রিলেশনশিপের ক্ষেত্রে, এটা এই চারটা খুব যদি আসে তো অবভিয়াসলি ডায়াগ্রাম ড্র করবে। আরও কয়েকটা হচ্ছে ক্রনিক ইলনেস কজ এ ডিপ্রেশন, ম্যাল ফাংশনিং অফ দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস অ্যান্ড মে এক্সার্ট, এটা পুরোটাই যে পুরো ফিজিক্যাল ফ্যাটিক এফেক্টস আর মুড অ্যান্ড রিডিউস মোটিভেশন, ব্রেন ইনজুরি এফেক্টস মেনি সাইকোলজিক্যাল ফাংশনস। আগেরটা ছিল বডিলি কন্ডিশন কীভাবে মেন্টালের কন্ডিশনের উপর এফেক্ট করছে, এবার মেন্টাল কন্ডিশন কী করে বডিলি ফাংশনের উপর এফেক্ট করছে সেটা দেখো। মেন্টাল প্রসেসেস আর ইন্টিমেটলি কানেক্টেড টু দ্য ব্রেন and cortical processes. For example, unpleasant emotions like fear, anger, worry cause irritability, insomnia, headache. Emotional conflicts are responsible for peptic ulcer, ulcerative colitis. Deep thinking and concentration can cause physical strain. আচ্ছা, এটা হচ্ছে মেন। According to Franz Alexander, repressed feelings of hostility and aggression are expressed through the nervous system, causing hypertension and cardiac disease. আমরা রিপ্রেস করলেও কিন্তু আমার ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে সেই এফেক্টটা পড়ছে, বা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এফেক্ট পড়ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে। রিপ্রেসড ফিলিংস অফ ডিপেন্ডেন্সি অ্যান্ড উইশ টু রিসিভ লাভ এফেক্ট প্যারাসিম্পাথেটিক নার্ভ সিস্টেম, রিজাল্টিং ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে জেনেটিক্স অ্যান্ড বিহেভিয়ার, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি ইন দ্য সেন্স আমরা আগের প্রজন্মের থেকে কীভাবে কী ইনহেরিট করছি, ঠিক আছে, তো সেটাই কী ইনহেরিট করছি, এবং সেই ইনহেরিটেশনের ফল আমাদের বিহেভিয়ারে কী এফেক্ট পড়ছে, বা অ্যাজ এ ছোটো থেকে বড় হচ্ছে, যখন মেন্টালি গ্রো হচ্ছে, ফিজিক্যালি গ্রো হচ্ছে, তখন আমাদের কী এফেক্ট পড়ছে, এটাই মেন টপিক। হেরিডিটি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সাম টোটাল অফ ইনবর্ন, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, সাম টোটাল অফ এটা একটা হাইলাইট হবে। হেরিডিটি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সাম টোটাল অফ ইনবর্ন ইন্ডিভিজুয়াল ট্রেটস। আমরা জন্মানোর পর কি ইন্ডিভিজুয়ালি ট্রেট আমরা ইনহেরিট করছি, সেটাই হচ্ছে এর হেরিডিটি। Biologically defined as the sum total of traits potentially present in the fertilized ovum. ওভাম যখন ওম্বে ফার্টিলাইজড হয়, তারপর সেটাই একটা ওভাম আনফার্টিলাইজড অবস্থায় কখনো একটা জিন ক্যারেক্টারিস্টিক অফ দ্য জিন কমপ্লিটলি থাকে না। ফার্টিলাইজড হওয়ার পর সে তার প্যাটার্নাল হেরিডিটি পায় এবং ম্যাটার্নাল হেরিডিটি বোথ দুটোই পায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে বায়োলজিক্যাল ডিফাইন্ড অ্যাজ সাম টোটাল অফ ট্রেটস পোটেন্সিয়ালি প্রেজেন্ট ইন দ্য ফার্টিলাইজড ওভাম। According to Douglas and Holland, এর অনুযায়ী কি লিখেছেন উনি, once heredity consists of all the structures, physical characteristics, functions or capacities derived from parents or other ancestral species.
ছোট্ট ভাষায় যেটা বলা হলো এতক্ষণ ধরে সাম টোটাল অফ ইনফর্মড ইন্ডিভিজুয়াল ট্রেটস, সেক্ষেত্রে উনি কী লিখেছেন যে সমস্ত ফিজিক্যাল মানে ফিজিক্যাল স্ট্রাকচার ইন দ্য সেন্স সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ফিজিক্যাল বিহেভিয়ার, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখতে কেমন হবে, তার চেহারা গঠন আকৃতি কেমন হবে, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স তার মানসিক ভাবধারার কীরকম চিন্তা দেখা যাবে, ঠিক আছে। এক একটা কমিউনিটিতে, এক একটা জনগোষ্ঠীতে এক এক রকম মানসিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। সেক্ষেত্রে এটাও হেরিডিটির ক্ষেত্রে খুব বড়, হেরিডিটি এই ক্ষেত্রে খুব বড় একটা পার্ট নেয়। আর ক্যাপাসিটিস, ঠিক আছে, সে কি মানে কতটা তার ক্যাপাসিটি, সে ফাংশনাল, তার ক্যাপাসিটি কতটা, সেটা কার থেকে ডিরাইভ করে না, ফ্রম প্যারেন্টস অর মাদার হতে পারে, আর তারও পূর্ব মানে অ্যানসেস্টার্স পিপল। মেকানিজম অফ হেরিডিটি কি বলা হয়েছে না, লাইফ সাইকেল শুরু হয় কখন, যখন স্পার্ম অ্যান্ড ওভাম পুরোপুরি ফিউশন হয়ে ফার্টিলাইজড ওভাম ক্রিয়েট হয়। সেক্ষেত্রে কি হয়, 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, হাফ গিভেন বাই ফাদার, 46 ক্রোমোজোম, অ্যান্ড 23 পেয়ার্স, হাফ গিভেন বাই ফাদার অ্যান্ড হাফ মাদার। মেলসের ক্ষেত্রে এটা কী হয়, 22 পেয়ার্স অ্যান্ড অ্যানাদার পেয়ার ইজ X and Y, ঠিক আছে। থ্রু সাম আনফর্চুনেট বডিলি, এবার মেন যেটা বলতে চাইছে যে থ্রু সাম আনফর্চুনেট bodily error if an extra chromosome appears making total 47, এটা এক্সাম্পল। আরও তো ডাউন সিনড্রোম নিয়ে, এখানে ডাউন সিনড্রোমে এক্সাম্পল দেওয়া হয়েছে কি না, 47 মানে 21 ট্রাইজোমিক ক্যারেক্টার দেখা যায়। হ্যাঁ, তো ডাউন সিনড্রোম আছে, টার্নার সিনড্রোম আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেই এরারগুলো পাচ্ছি, মেকানিজম হেরিডিটির এরার পাচ্ছি এক্ষেত্রে, ঠিক আছে, সেটাই হচ্ছে মেন এখানকার ডিসকাশন। এনভায়রনমেন্ট কী এফেক্ট করছে, দ্য ফোর্সেস অফ এনভায়রনমেন্ট বিগিন টু প্লে দেয়ার পার্ট অফ ইন্ডিভিজুয়াল দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল রাইট ফ্রম দ্য টাইম অফ ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম বাই দ্য স্পার্ম, ঠিক আছে। Environment covers the social, moral, economical, political, physical, and intellectual factors that influence the development of the individual. একটা ফিটাস জন্মগ্রহণ করার পর ইনবর্ন হচ্ছে, তারপর সে নিওনেটস থেকে ইনফ্যান্ট হচ্ছে, সেই পুরো সময়টা তার মধ্যে থেকে এনভায়রনমেন্ট কী এফেক্ট ফেলছে, সেটাই এখানকার মেন টপিক অফ ডিসকাশন, ঠিক আছে। এনভায়রনমেন্ট ইন দ্য সেন্স আমরা আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশন, ফার্স্টেই হচ্ছে হোমলি এনভায়রনমেন্ট, হোমলি বিহেভিয়ার, আমরা আমাদের ফ্যামিলি আমাদের সাথে কী ইন্টারাক্ট করছে, ফ্যামিলি একে অপরের সাথে কী ইন্টারাক্ট করছে সেটা দেখেও একটা বাচ্চা বড় হয়। তারপর এনভায়রনমেন্টাল বিহেভিয়ার, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট কভার্স সোশ্যাল, এই সোশ্যাল, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স, আর হচ্ছে ইমোশনাল ক্যারেক্টারিস্টিক। এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স পড়ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, এখানে কোনো চিন্তা করার দরকার নেই, আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো ভালো করে মাথায় রাখবে, আমি জাস্ট খুব জিস্টে লিখলাম এটা। আচ্ছা, ডেফিনেশনটা দেখে নাও, এটা হচ্ছে মেন এক্সামে আসতে পারে। ডেফিনেশনগুলো একদম টু দ্য অ্যাকর্ডিং টু দ্য লিখবে, কোনো নিজের ভাষায় না, যে নিজের ভাষায় লিখতে চাও তাহলে লেখকের নাম লিখবে না, ঠিক আছে, নিজের ভাষায় লিখে নাও। আর যদি লেখকের নাম আর অথরের সাইকোলজিস্টের নাম লিখতে চাও তাহলে অবশ্যই ইনভার্টেড কোলনের মধ্যে টু দ্য ওয়ার্ড টু দ্য লেটার হবে। তো অ্যাকর্ডিং টু বোরিং, ল্যাংফিল্ড অ্যান্ড ওয়েল্ট, environment is the everything that affects the individual except his genes. According to Woodworth, environment covers all the outside factors that have acted on the individual since began life. এবার আসি টাইপস অফ এনভায়রনমেন্ট। এখানে ছোটো করে বলে দিয়েছি যে ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট, ইট রেফার্স টু এমব্রায়নিক ডেভেলপমেন্ট। ফিটাস যখন মাদার উম্বে থাকছে তার মধ্যে কি এনভায়রনমেন্টের এফেক্ট ফেলছে, ঠিক আছে। মা যদি অ্যালকোহলিক হয় সেক্ষেত্রে ফিটাসের ক্ষেত্রে একটা মানে ইম্প্যাক্ট তো পড়ে, মানে ফিজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়ে, সেটাও একটা এনভায়রনমেন্ট এফেক্টের মধ্যে পড়ছে। ইন্ট্রাইউটেরাইন এনভায়রনমেন্ট, ইট শেল্টার্স দ্য বেবি ডিউরিং প্রিনেটাল লাইফ। এক্সটার্নাল এনভায়রনমেন্ট কী কী পড়ছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, নন লিভিং থিংস যেমন ওয়াটার, এয়ার, হাউজিং,
আমাদের যদি থাকার জায়গায় ঠিকঠাক না হয়, আমরা যদি একটু কষ্ট সৃষ্টি থাকি, যেখানে জলের ঠিক মতো ব্যবস্থা নেই, বাড়িঘর তোর ভালো না, সেক্ষেত্রে আমি কি ঠিকঠাক মেন্টালি আপগ্রোন হতে পারবো? আমার কাছে আমার তখন মেন্টাল মানে প্রায়োরিটি বা বেসিক নিডটা কী থাকবে? যে ভালো করে থাকা খাওয়া। আমি কি আমার মন আমার ভালো থাকবে না, মন ডিপ্রেসড থাকবে, যেটা হয় ডিপ্রেসড ইন দ্য সেন্স একটা স্ট্রেসের মধ্যে থাকবো যে আমি কীভাবে ভালো থাকবো। সবসময় আমার মনের মধ্যে তাড়িয়ে বেড়াবে যে আমি খারাপ আছি, আমাকে আরও বেটার থাকতে হবে। তো সেইটা নিয়ে আমার মেন কনসার্ন সেখানেই হবে। তারপর হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, ইট রেফার্স টু দ্য লিভিং কম্পোনেন্ট অফ ম্যানস এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সাইকোসোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে ইট ইনক্লুডস কালচারাল ভ্যালুজ, কাস্টমস, হ্যাবিটস, বিলিভস, অ্যাটিটিউডস, মোরালস, রিলিজিয়ন, এডুকেশন অ্যান্ড অকুপেশন। সমস্ত চিন্তা ধারা বা ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ অ্যাকোয়ার্ড অর ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর উপর ডিপেন্ড করে মেনলি সাইকোসোশ্যাল এনভায়রনমেন্টের উপর। তো আজকে এটুকুই ছিল, ঠিক আছে। তো নেক্সট টপিক আমি আসবো পুরোপুরি একটা সিস্টেম বা একটা অর্গ্যান ওয়াইজ, ঠিক আছে, নার্ভাস সিস্টেমের ওপর, স্পাইনাল কর্ড থেকে শুরু করে ব্রেন, সমস্ত কিছু থাকবে সেখানে। তার তার স্ট্রাকচার থেকে শুরু করে সেটা কীভাবে আমাকে বিহেভিয়ারের ওপর এফেক্ট করছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে। আর নেক্সট টপিক তার উপরও হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বাই। তো রিকভার করে নিও। গুড বাই।